ক্লাস 12 স্টুডেন্টরা, আজকের বায়োলজি ক্লাসে আমি তোমাদের বাস্তুবিদ্যা, পরিবেশ এবং জনসংখ্যা বা ইকোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন এই চ্যাপ্টারটার চতুর্থ পর্ব পড়াবো। আজকে আমাদের প্রথম বিষয় হলো উদ্ভিদের অভিযোজন বা প্ল্যান্ট অ্যাডাপ্টেশন। প্রথমে বলছি আলোক অভিযোজন। যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোয় বসবাস করে তাদের সান প্ল্যান্ট বা আলোক অভিযোজিত উদ্ভিদ বা হেলিওফাইট বলে। অপরপক্ষে যেসব উদ্ভিদ কম আলোতে বা ছায়াময় স্থানে বসবাস করে তাদের শেড প্ল্যান্ট বা ছায়া অভিযোজিত উদ্ভিদ বা সিওফাইটিস বলে। যারা হেলিওফাইট উদ্ভিদ কারা? যারা উজ্জ্বল আলোতে বাস করে। সেসব হেলিওফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো হলো এরা আকৃতিতে ছোট হয় এবং পর্বমধ্যগুলো অপেক্ষাকৃত সংক্ষিপ্ত হয়। পাতাগুলো ছোট, পুরু এবং রোমে আবৃত। কিউটিকেল পুরু, পত্ররন্ধ্র নিমজ্জিত প্রকৃতির হয়। পাতাগুলো হালকা সবুজ, প্যালিসেড প্যারেনকাইমা সুগঠিত। কোষগুলো ছোট, আন্তঃকোষীয় স্থান খুব কম, আর মূলতন্ত্র সুগঠিত, ফুল ও ফল সমৃদ্ধ। সিওফাইটিক মানে যারা ছায়াচ্ছন্ন পরিবেশে জন্মায় সেই সিওফাইটিক উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো হলো এইসব উদ্ভিদের কাণ্ড নরম এবং লম্বাটে, পর্বমধ্যগুলো বেশ বড়। পাতাগুলো বড় আকারের এবং পাতলা। পাতাগুলো উজ্জ্বল ও সবুজ বর্ণের হয়। পত্রকোষ বড় আকারের। কিউটিকেল পাতলা হয়। পত্ররন্ধ্র পাতার উভয় পৃষ্ঠে পত্রতলের সঙ্গে সমানভাবে থাকে। প্যারিসেড প্যারেনকাইমা অনুন্নত। ফুল ও ফল কম উৎপন্ন হয়। এই হলো আলোক অভিযোজন। এবার বলবো জাঙ্গল উদ্ভিদের অভিযোজন বা অ্যাডাপ্টেশন অফ জেরোফাইট। যেসব উদ্ভিদ উষ্ণ অঞ্চলে বসবাস করে এবং জল সরবরাহ যেখানে খুব কম তাদের জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইটিক উদ্ভিদ বলে, যেমন ক্যাকটাস। এইসব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো হলো এইসব উদ্ভিদের মূল সাধারণত খুব দীর্ঘ হয়। বেশিরভাগ উদ্ভিদের জীবনচক্র বর্ষাকালে সম্পন্ন হয়। এরা সাধারণত গুল্ম প্রকৃতির হয়। জল ও খাদ্য সঞ্চয়ের ফলে কাণ্ড স্থূল রসালো প্রকৃতির হয়। কাণ্ড সবুজ এবং চ্যাপ্টা পত্র সদৃশ্য হয়। পাতাগুলো খুব ছোট হয়, স্থূল ও রসালো হয়। অনেক উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, যেমন ওপাংশিয়া। কিছু উদ্ভিদের C4 পথ পরিলক্ষিত হয়। কিছু উদ্ভিদের ক্রাসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা CAM পরিলক্ষিত হয়। এইসব উদ্ভিদের পত্ররন্ধ্র দিনের বেলা বন্ধ থাকে আর রাত্রিবেলায় খোলা থাকে। ক্যাকটাসের যে শারীরবৃত্তীয় অভিযোজনগুলো দেখা যায় সেগুলো হলো জল সংরক্ষণের জন্য কাণ্ড রসালো ও স্থূল হয়। সালোক সংশ্লেষ সম্পন্ন করার জন্য কাণ্ডসমূহ চ্যাপ্টা ও প্রসারিত। জল সংগ্রহের জন্য মূলগুলো সুদীর্ঘ হয় এবং মূলের কোষে বড় বড় ভ্যাকুওল থাকে। বাষ্পমোচন হ্রাসের জন্য পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়। কাণ্ডের ত্বকে পুরো কিউটিকেল ও মোমের আবরণ থাকে এবং কোষে মিউসিলেজ থাকে। এবার বলবো জলজ উদ্ভিদের অভিযোজন। জলজ উদ্ভিদকে হাইড্রোফাইট বলে। এইসব উদ্ভিদ ভাসমান, যেমন কচুরিপানা, বা অর্ধ নিমজ্জিত, যেমন পদ্ম, বা সম্পূর্ণ নিমজ্জিত, যেমন হাইড্রিলা প্রকৃতির হয়। জলজ উদ্ভিদের কয়েকটি বিশেষ অভিযোজন হলো: 1 নম্বর, মূলতন্ত্র সুগঠিত না। এদের প্রধান মূল, মূলরোম, মূলত্র থাকে না। অনেক সময় মূলই থাকে না। কাণ্ড 2 নম্বর হচ্ছে কাণ্ডটা স্পঞ্জি প্রকৃতির এবং কিউটিকেল বিহীন। 3 নম্বর, পত্রবৃন্ত দীর্ঘ, কিউটিকেল বিহীন এবং বাতাবকাশ যুক্ত হয়, যেমন পদ্ম ফুলে দেখা যায়। এদের যান্ত্রিক কলা থাকে না।
এটা 4 নম্বর। এবার 5 নম্বর বলছি, সংবহন কলা খুব দুর্বল প্রকৃতির হয়। 6 নম্বর, জলে নিমজ্জিত উদ্ভিদের পাতা পাতলা লম্বাটে এবং রেখাকার হয়। অর্ধ নিমজ্জিত উদ্ভিদের পাতা থালার ন্যায়, যেমন পদ্মে দেখা যায়। ঊর্ধ্বত্বকে পত্ররন্ধ্র থাকে এবং মোম আবৃত হয়। পাতায় হেটারোফিলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে জলজ উদ্ভিদ বলতে কিন্তু 3 ধরনের আছে। কেউ একদম ভাসমান, যেমন কচুরিপানারা, কেউ অর্ধ নিমজ্জিত, যেমন পদ্ম, যে গাছটার বেশিরভাগ অংশ জলের তলায়, কিন্তু জলের উপরে ফুলটা আর পাতাগুলো জলের উপরে দেখা যায়, সেটা বলছে অর্ধ নিমজ্জিত। আর কেউ কেউ সম্পূর্ণ নিমজ্জিত, জলের তলায় পুরোটাই থাকে, যেমন হাইড্রিলা। এই জলজ উদ্ভিদের অভিযোজনগুলো আমরা পড়লাম। এবার বলবো হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদের অভিযোজন। যেসব উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী এলাকায় জন্মায় তাদের লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট বলে। এই রকম বনানীকে ম্যানগ্রোভ অঞ্চল বা এই রকম গাছকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। এই সব উদ্ভিদের বিশেষ কটা বৈশিষ্ট্য হলো স্তম্ভমূল, ঠেসমূল এবং শ্বাসমূলের উপস্থিতি। মাটিতে অধিক পরিমাণে নোনা জল মিশে থাকায় এদের কিছু কিছু শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে এসে বায়ু থেকে অক্সিজেন সংগ্রহ করে। হ্যাঁ, মূল মাটির তলায় প্রবেশ করে, কিন্তু মাটিটা যেহেতু লবণাক্ত এবং মাটিতে নোনা জল থাকাতে, লবণের ভাগ বেশি থাকাতে কি হয় না, অক্সিজেনের পরিমাণটা কম হয়। সেই জন্য অক্সিজেনের সন্ধানে মূল আবার মাটির উপরে উঠে আসে, এসে বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে। এই রকম মূলকে শ্বাসমূল বলে, বা আরেকটা নাম হচ্ছে নিউম্যাটোফোর। সুন্দরী, গেও, গড়ান ইত্যাদি লবণাম্ব উদ্ভিদের উদাহরণ। লবণাম্ব উদ্ভিদের আর একটা বিশেষ অভিযোজনগত বৈশিষ্ট্য হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপারাস জার্মিনেশন। হ্যাঁ, এটা কি হলো না, গাছে আটকে থাকা অবস্থাতে, মানে ফলের মধ্যে থাকা অবস্থাতে বীজের অঙ্কুরোদ্গম হয়। কেন না, মাটিটা তো লবণাক্ত, এই লবণাক্ত মাটিতে বীজের অঙ্কুরোদ্গম হওয়া কষ্টসাধ্য। সেই জন্য অদ্ভুত একটা অভিযোজন দেখা যায় যে ফলের মধ্যে থাকা অবস্থায়, গাছে ফল ঝুলছে, সেই ফলের মধ্যে থাকা অবস্থায় বীজের অঙ্কুরোদ্গম হয়। হ্যাঁ, তারপরে অঙ্কুরোদ্গম হওয়ার পরে যেমন বীজ থেকে ভ্রূণমুকুল বেরিয়ে যখন সেটা একটু বড় হয় এবং ভারী হয়, তখন গাছ থেকে খসে পড়ে মানে তার নিচে কাদা মাটিতে গেঁথে যায় এবং সেখান থেকে আবার নতুন চারাগাছ জন্মায়। এই ধরনের অঙ্কুরোদ্গমকে, অর্থাৎ মানে ফলের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম হওয়াকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। সুন্দরী ছাড়া বিভিন্ন ধরনের লবণাম্ব উদ্ভিদে এই ধরনের অভিযোজন দেখা যায়। এই হলো গাছের অভিযোজন। এবার আমরা আসছি প্রাণীর অভিযোজন। প্রাণীর অভিযোজন বলতে জলজ প্রাণী হতে পারে। হ্যাঁ, জলজ প্রাণীদের যে অভিযোজন তাকে বলে জলজ অভিযোজন। এই ধরনের অভিযোজন কাদের দেখা যাচ্ছে না, মাছটা একটা মানে মুখ্য জলজ প্রাণী। এছাড়া তিমি, জলহস্তী এরাও জলজ প্রাণী। জলজ প্রাণীদের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হলো, হ্যাঁ, বিশেষ করে মাছের অভিযোজনগুলো বলছি, যে মাছের দেহটা হচ্ছে মাকুর মতো। আর সামুদ্রিক মাছ যারা, তাদের দেহ পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা। মাছের গমনাঙ্গ হচ্ছে পাখনা, যেটা জল কেটে যেতে তাদের খুব সাহায্য করে। মাছের দেহে দুপাশে স্পর্শনদীয় রেখা আছে। মাছের জলে ডোবা ও ভাসার জন্য দেহ গহ্বরে পটকা উপস্থিত। মাছের শ্বাসাঙ্গ হচ্ছে ফুলকা, যেটা সহজেই জল থেকে অক্সিজেন সংগ্রহ করতে পারে। জিয়ল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির মায়োটম পেশি থাকে। আর তিমি, জলহস্তী প্রভৃতি প্রাণীদের চর্মের নিচে পুরু চর্বির স্তর, বা ব্লাবার থাকে, যা দেহের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে। তিমির যেমন পাটা প্যাডেলে রূপান্তরিত। হ্যাঁ,
তিমির পাটা হচ্ছে অগ্রপথটা ফ্লিপারে রূপান্তরিত। হ্যাঁ, আর আর কিছু প্রাণী আছে যাদের দেখা যায় যে তাহলে আমরা যে জলজ অভিযোজনগুলো পড়লাম, একটা কি বলছে, মাছটা ধরে তোমরা পড়বে। হ্যাঁ, মাছটা যেহেতু কমন, সবাই মোটামুটি দেখেছি আমরা, সেজন্য মাছের দেখো দেহর আকৃতিটা কীরকম না মাকুর মতো, ফলে জলের বাধা কেটে যেতে সাহায্য করে। আচ্ছা, আর কি জলের বাধা কেটে সহজেই যেতে পারে এরকম দেহের আকৃতি হওয়াতে। আর আরেকটা হচ্ছে দেহে জলের মধ্যে চলাফেরার জন্য পাখনা আছে। হ্যাঁ, নিজের দেহকে হালকা বা ভারী, মানে হালকা করে ওপরে ভেসে ওঠা কি একটু ভারী করে জলের নিচে ডোবা, এগুলোর জন্য পটকা দেহে আছে। আর শ্বাসঙ্গ হচ্ছে ফুলকা, যেটা জলের মধ্যে শ্বাস নিতে সাহায্য করে। এইসব বিবিধ সুবিধা থাকায় মাছ সহজে জলের মধ্যে বসবাস করতে পারে। এগুলো হলো জলজ অভিযোজন। এবার বলবো খেচর অভিযোজন। চিল, পায়রা প্রভৃতি প্রাণীদের খেচর অভিযোজন দেখা যায়। এদের প্রধান কয়েকটা অভিযোজনগত বৈশিষ্ট্য হলো দেহ মাকুর মতো, ফলে বায়ুর বাধা সহজে অতিক্রম করে এরা সামনে এগিয়ে যেতে পারে। ওড়ার জন্য কি হচ্ছে না অগ্রপথটা ডানায় রূপান্তরিত হয়েছে। আর বক্ষদেশে এদের উড্ডয়ন পেশি থাকে। ফুসফুসের সঙ্গে এয়ার স্যাক বা বায়ুথলি যুক্ত থাকে। চোয়াল দাঁতবিহীন এবং চঞ্চুতে রূপান্তরিত। দেহ পালকে আবৃত, যেটা দেহকে হালকা করে। আর চোখে পেকটিন থাকায় অনেক দূর থেকে মাটিতে পড়ে থাকা শস্যদানা এরা দেখতে পায়। অস্থি হালকা ও স্পঞ্জি। স্টার্নাম মধ্য অঙ্গদেশে নৌকার মতো কিল অস্থিতে রূপান্তরিত হয়। এই কিলের উভয় পাশে উর্বার পেশিগুলো সংযুক্ত থাকে। দেহের ওজন কমানোর জন্য দাঁত, পিত্তাশয়, মূত্রাশয়, একদিকের ডিম্বাশয়, মলাশয় ইত্যাদি অঙ্গ থাকে না। বাদুড়ের ক্ষেত্রে অগ্রপথ প্যাটাজিয়াম গঠন করেছে। হ্যাঁ, চামড়াগুলো যুক্ত হয়ে প্যাটাজিয়াম গঠন করেছে। বাদুড়ের ইকোলোকেশন তন্ত্র উপস্থিত। তাহলে এই হলো খেচর অভিযোজন, মানে ওড়ার জন্য যে অভিযোজনগুলো, পাখিদের ওড়ার জন্য যে অভিযোজন তাকে বলে খেচর অভিযোজন। হ্যাঁ, আচ্ছা, এবার বলবো মরু অভিযোজন বা ডেজার্ট অ্যাডাপ্টেশন। উট, মোলো খরিদাস, র্যাটল স্নেক ইত্যাদি মরুভূমির অভিযোজিত প্রাণী। মরুভূমির প্রাণীদের অভিযোজনের জন্য দুটি প্রধান পরিবর্তন দেখা যায়। এক হচ্ছে জলাভাব গঠিত অভিযোজন, আর একটা হচ্ছে প্রতিকূল পরিবেশ থেকে আত্মরক্ষামূলক অভিযোজন। প্রথমে বলি যে জল সংগ্রহের জন্য যে অভিযোজনগুলো এই মরুভূমির প্রাণীদের মধ্যে দেখা যায়। হ্যাঁ, মরুভূমির ইঁদুর, কচ্ছপ এরা জল প্রাণ করে না। এরা রসালো উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে দেহের মধ্যে জলের প্রয়োজনীয়তাটা মেটায়। ক্যাঙ্গারু র্যাট কি করে না শুষ্ক বীজ ও উদ্ভিদের মধ্যে যেই যৎসামান্য জল থাকে তা গ্রহণ করে বেঁচে থাকে। মোলো খরিদাস ইত্যাদি প্রাণী সামান্য জল পেলেই চামড়া দিয়ে জল শোষণ করে নেয়। মরুভূমির প্রাণীরা রেচনকালে জলের অপচয় রোধ করে। এরা অর্ধশক্ত মূত্র ত্যাগ করে। আর উট তার কুজের মধ্যে অবস্থিত চর্বির বিপাক ঘটিয়ে জল উৎপন্ন করে। এরা 1 গ্রাম চর্বি থেকে 1 গ্রাম জল উৎপন্ন করে। তাহলে মরুভূমিতে তো আমরা জানি যে জলের খুব অভাব, তাহলে ওই কম জলে অত গরমে যে ওরা বেঁচে থাকে, হ্যাঁ, তাদের মধ্যে শরীরের মধ্যে বিশেষ এই বৈশিষ্ট্যগুলো থাকার জন্য তারা মানে জল পান না করেও বা অল্প জল পান করে তারা নিজেদের ওই পরিবেশে মানিয়ে নিয়েছে। এবার বলছি আত্মরক্ষামূলক, মানে মরুভূমিতে আত্মরক্ষামূলক যে অভিযোজন, হ্যাঁ, সেগুলোর মধ্যে কি না 1 নম্বর ধরো প্রচণ্ড উত্তাপ ও প্রচণ্ড ঠান্ডা থেকে আত্মরক্ষা। হ্যাঁ, মরুভূমির প্রাণীদের পুরু চামড়া, হ্যাঁ, আর কণ্টক ও ডার্মাল স্কুটের মাধ্যমে মরুভূমির প্রখর তাপ রোধ করতে সক্ষম। কোয়ালা নিজেদের হাত পায়ে থুতু ছিটিয়ে দেহকে ঠান্ডা রাখে।
মরুভূমির প্রাণীরা প্রচণ্ড উত্তাপে মরুদ্যানে বা পাহাড়ের আড়ালে আশ্রয় নেয়, আবার প্রচণ্ড ঠান্ডায় বালির মধ্যে গর্ত করে আশ্রয় নেয়। বালির ঝড় থেকে আত্মরক্ষা। উটের চোখে বড় বড় পল্লব লোম থাকে। টিপলোপ নামে এক প্রকার মরু সাপের চোখ দুটো অতি ক্ষুদ্র এবং হেডশিল্ড দিয়ে ঢাকা থাকে। উটের কর্ণছিদ্র ঘন লোম দিয়ে সুরক্ষিত। মরু সরীসৃপের কর্ণছত্র অত্যন্ত ক্ষুদ্র এবং আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে। উট বহির্নাসারন্ধ্রকে কপাটিকার মতো বন্ধ করতে পারে। তাহলে আমরা কি দেখছি না, চোখ, কান, নাক এগুলোকে মানে বন্ধ করার একটা উপায় আছে। যখন মরুভূমিতে ঝড় হয়, বালির ঝড় হয়, তখন এদের চোখ, কান, নাককে মানে এভাবে এরা ঢেকে রাখে, যার ফলে বালির ঝড় থেকে নিজেদের রক্ষা করতে পারে। শত্রু প্রাণীর থেকে আত্মরক্ষা। শত্রু প্রাণী থেকে আত্মরক্ষার জন্য মরু প্রাণীদের বিষ কার্যকরী হয়, যেমন র্যাটল স্নেক বা হেলোডার্মা বলে এক ধরনের গিরগিটি, ট্যারান্টুলা মাকড়সা, এরা সাংঘাতিক বিষাক্ত হয়। কোনো কোনো মরু প্রাণীদের দেহ থেকে উৎকট গন্ধ বেরায়। হর্নটোড, হর্ন লিজার্ডের ত্বকে শক্ত কণ্টক থাকে। এগুলো এদের আত্মরক্ষা করতে সাহায্য করছে। আচ্ছা, গতি। উট পাখির পায়ের নিচে মাংসল প্যাডে শক্ত পুরু চামড়ার আবরণ থাকায় এরা তপ্ত বালির ওপরে স্বচ্ছন্দে চলাফেরা করে। মরু বিড়ালের চওড়া পদতল লোম দিয়ে আবৃত থাকায় উত্তপ্ত বালিতে এদের হাঁটতে কোনো কষ্ট হয় না। তাহলে এই সব বিশেষ বিশেষ বৈশিষ্ট্য তাদের শরীরে থাকায় এই অভিযোজনগুলো দেখা যায় বলে এরা মরুভূমির ওই প্রখর তাপে বা অত্যন্ত ঠান্ডায় নিজেদের বাঁচিয়ে রেখে চলতে পারে। আচ্ছা, এবার বলছি জনসংখ্যা প্রতিক্রিয়া। এর মধ্যে এই জনসংখ্যা প্রতিক্রিয়ার কয়েকটি উদাহরণ হলো মিউচুয়ালিজম বা সাহচর্যতা, কম্পিটিশন বা প্রতিযোগিতা, প্রিডেশন বা শিকার এবং প্যারাসাইটিজম বা পরজীবিত্ব। এক এক করে বলি। প্রথমে বলছি সাহচর্যতা বা মিথজীবিতা। আচ্ছা, এটা যে প্রতিক্রিয়ায় দুটো ভিন্ন প্রজাতি পরস্পরের সহচার্যে বসবাস করে এবং উভয় তাতে উপকৃত হয়, তাকে মিউচুয়ালিজম বা সিম্বায়োসিস বলে। যেমন সিম্বি গোত্রের উদ্ভিদের অর্বুদে রাইজোবিয়াম বলে এক ধরনের ব্যাকটেরিয়া বাস করে। হ্যাঁ, এরা পরিবেশ থেকে নাইট্রোজেন শোষণ করে পোষক উদ্ভিদকে নাইট্রোজেন সরবরাহ করায়, বিনিময়ে পোষক উদ্ভিদ থেকে পুষ্টি পায়। তাহলে এখানে পরস্পরের সহযোগিতায় জীবন ধারণ হচ্ছে। এই জন্য এদের বলে যে মানে এই ধরনের যে প্রতিক্রিয়া তাকে বলছে সাহচর্যতা বা মিথজীবিতা। আচ্ছা, আর একটা হলো যে প্রতিযোগিতা। দুই বা ততোধিক জীবের মধ্যে খাদ্য, আলো, জল, আশ্রয়, প্রজনন ইত্যাদির জন্য প্রতিযোগিতা দেখা যায়। সুতরাং একই রিসোর্স এর জন্য দুটো জীবের মধ্যে যে প্রতিযোগিতা গড়ে ওঠে তাকে কম্পিটিশন বলে। জীবের মধ্যে প্রতিযোগিতা দুরকম দেখা যায়, অন্তঃপ্রজাতি বা ইন্ট্রাস্পেসিফিক, অর্থাৎ একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে প্রতিযোগিতা, যেমন খরগোশের সঙ্গে খরগোশের প্রতিযোগিতা। আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতি বা ইন্টারস্পেসিফিক, সেটা হচ্ছে দুটো ভিন্ন প্রজাতির জীবের মধ্যে প্রতিযোগিতা, যেমন বাঘ আর হরিণের মধ্যে প্রতিযোগিতা। শিকার বা প্রিডেশন, এটি এমন এক প্রতিক্রিয়া যেখানে দুটি প্রজাতির সদস্যদের মধ্যে একটি প্রজাতি অপর প্রজাতিকে ধরে মেরে ফেলে এবং ভক্ষণ করে। প্রথমটিকে প্রিডেটর অর্থাৎ শিকারী এবং দ্বিতীয়টিকে শিকার বা প্রে বলে। যেমন পতঙ্গভোগ উদ্ভিদ, কলসপত্রী, এরা পতঙ্গ ধরে ভক্ষণ করে, বা বাঘ হরিণকে শিকার করে, ব্যাঙ পতঙ্গ শিকার করে, কি বাজ পাখি ছোট পাখি চড়াইকে শিকার করে। আচ্ছা, এরপর বলছি পরজীবিত্ব বা প্যারাসাইটিজম। যখন দুটো জীব এমন সহচর্যে বসবাস করে যে একটি জীব উপকৃত হয় এবং অপর জীবটি ক্ষতিগ্রস্ত হয়,
যে জীব উপকৃত হয় তাকে পরজীবী বলে এবং যে জীবটি ক্ষতিগ্রস্ত হয় তাকে পোষক বা হোস্ট বলে। পোষক ও পরজীবীর সম্পর্কে পরজীবিত্ব বলা হয়। এই পরজীবী আবার দুরকম হয়। যেমন যেসব পরজীবী পোষকের দেহের বাইরের দিকে অবস্থান করে তাকে বলে বহিঃপরজীবী, যেমন উকুন। আর যেসব পরজীবী পোষকের অভ্যন্তরে বাস করে তাদের অন্তঃপরজীবী বলে, যেমন ফিতাকৃমি, গোলকৃমি ইত্যাদি। পরজীবীকে আরো দুভাবে বলতে পারি, যে অস্থায়ী পরজীবী ও স্থায়ী পরজীবী। যেসব পরজীবী কেবল পুষ্টির জন্য পোষকের সংস্পর্শে থাকে কিন্তু অন্যান্য সময় স্বাধীনভাবে বসবাস করে তাদের অস্থায়ী পরজীবী বলে। হ্যাঁ, যেমন স্ত্রী মশা কি করে না, স্ত্রী মশা হচ্ছে বা ছাড় পোকা, হ্যাঁ, এরা নিজেদের পুষ্টির জন্য তখন পোষকের সংস্পর্শে আসে, বাকি সময় নিজেরা অন্যান্য সময় স্বাধীনভাবে এরা বসবাস করে। আর যেসব পরজীবী আশ্রয় আর পুষ্টির জন্য সবসময় পোষকের সঙ্গে বসবাস করে তাকে স্থায়ী পরজীবী বলে, যেমন গোলকৃমি। এবার বলছি সম্পূর্ণ পরজীবী ও আংশিক পরজীবী। যে পরজীবী সম্পূর্ণভাবে পোষকের উপর নির্ভরশীল তাকে সম্পূর্ণ পরজীবী বলছে, যেমন হচ্ছে কৃমি, হ্যাঁ, মানুষের শরীরে যে কৃমি থাকে অ্যাসকারিস সেটা। আর যেসব পরজীবী পোষকের কাছ থেকে পুষ্টির জন্য কিছু অংশ গ্রহণ করে তাদের আংশিক পরজীবী বলে। যে মানে কিছু পুষ্টির কিছু অংশ গ্রহণ করছে, এই জন্য বলছে আংশিক পরজীবী। আচ্ছা, এবার বলছে অন্তঃকোষীয় পরজীবী। যেসব পরজীবী কোষের মধ্যে অবস্থান করে তাদের অন্তঃকোষীয় পরজীবী বলে, যেমন প্লাজমোডিয়াম। এবার প্যাথোজেনিক ও নন প্যাথোজেনিক পরজীবী। যেসব পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করে তাদের প্যাথোজেনিক পরজীবী বলে। আর যেসব পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করে না তাদের নন প্যাথোজেনিক পরজীবী বলে। এই পরজীবিতার জন্য যে অভিযোজনগুলো দেখা যায় সেগুলো হলো, পরজীবিতার জন্য পরজীবীর দেহে যেসব বৈশিষ্ট্য বিশেষ করে আমরা দেখতে পাই, 1 নম্বর হলো এরা অবাধ শ্বসন প্রক্রিয়ায় শ্বাসকার্য চালায়। 2, কিছু কিছু অঙ্গের বিলুপ্তি ঘটে, যেমন ফিতাকৃমির ক্ষেত্রে পৌষ্টিকতন্ত্র থাকে না, ছাড় পোকার পাখনা থাকে না ইত্যাদি। হ্যাঁ, পোষকের দেহে আটকে থাকার জন্য সাকার বা চোষক থাকে, যেমন জোঁক বা ফিতাকৃমির সাকার থাকে। বংশবৃদ্ধির হারটাও খুব বেশি, জননাঙ্গ সুগঠিত এবং অধিক সংখ্যায় শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি করে। আচ্ছা, এবার আমরা একটা নতুন জিনিসে যাচ্ছি, সেটা হচ্ছে পপুলেশনের ধর্ম। প্রথমে বলছি পপুলেশনের বৃদ্ধি পপুলেশনের একটা অন্যতম চরিত্র। বৃদ্ধির কারণে পপুলেশনের অবয়ব কখনো স্থির অবস্থায় থাকে না, আর এমন পরিবর্তনশীল ধর্মের জন্য পপুলেশনে একটি সচল অবস্থাও দেখা যায়। পপুলেশনে বৃদ্ধির ধরনটা হলো জৈব ক্ষমতা ও আকৃতিগত বাধার মধ্যে প্রতিক্রিয়ার মাধ্যমে পপুলেশনে বৃদ্ধি সাধিত হয়। মোটামুটি ভিন্নরূপ প্রতিক্রিয়ার দরুন 2 প্রকার বৃদ্ধির ধরন দেখা যায়। একটা হচ্ছে এস আকৃতির বৃদ্ধিরূপ আর একটা হচ্ছে জে আকৃতির বৃদ্ধিরূপ। প্রথমে বলছি এস আকৃতির বৃদ্ধিরূপ। কখনো কখনো কোনো নতুন পরিবেশে যথেষ্ট পরিমাণ খাদ্যের উপস্থিতিতে কিছু সদস্যের দ্বারা নতুন পপুলেশন স্থাপিত হলে পপুলেশনের একটি ধরন মেনে বৃদ্ধি পেতে থাকে। এই বৃদ্ধির সময় একটি ছক কাগজে পপুলেশন ঘনত্বকে সময়ের সাপেক্ষে স্থাপন করলে একটি এস আকৃতির বা সিগময়েড লেখচিত্র পাওয়া যায়। এবার বলছি যে আকৃতির বৃদ্ধিরূপ। এই প্রকার বৃদ্ধির ক্ষেত্রে পপুলেশনের বৃদ্ধির প্রথমে স্তিমিতভাবে আরম্ভ হলেও পরে বৃদ্ধি দ্রুত চলতে থাকে। বৃদ্ধি সর্বোচ্চ সীমানায় পৌঁছানোর পর পপুলেশনে আর স্তিমিত বৃদ্ধি দেখা যায় না। পরিবর্তে খাদ্য ও বাসস্থানের অভাবে পপুলেশনে বিপর্যয় দেখা যেতে পারে। এমন বৃদ্ধির ক্ষেত্রে সময়ের সাপেক্ষে পপুলেশন ঘনত্বকে ছক কাগজে প্রতিস্থাপন করলে একটি যে আকৃতির লেখচিত্র পাওয়া যায়। এক্ষেত্রে বৃদ্ধির সর্বোচ্চ অবস্থাকে বলা হয় বহন অবস্থা। পপুলেশনের ঘনত্ব কোনো ভৌগোলিক অঞ্চলে একক ক্ষেত্রে বা আয়তনে যে পরিমাণ বা সংখ্যায় কোনো প্রজাতির জীব বাস করে তাকে পপুলেশনের ঘনত্ব বলে। ন্যাটালিটি
বা জন্মহার। পপুলেশনের প্রজাতির সদস্যরা যে হারে সন্তান সন্ততির জন্ম দেয় তাকে বলে ন্যাটালিটি। পপুলেশনের বৃদ্ধিতে ন্যাটালিটি প্রধান সহায়ক পথ। ন্যাটালিটির সংজ্ঞায় বলে যে একক সময়ে জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তাকে ন্যাটালিটি বলে। জন্মহার যে সূত্র দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে n, ক্যাপিটাল N ইকুয়াল টু স্মল n d বাই t। এখানে ক্যাপিটাল N হচ্ছে জন্মহার, স্মল n d হচ্ছে নবজাতকের মোট সংখ্যা, আর t হচ্ছে এখানে সময়। মর্টালিটি বা মৃত্যুহার। একক সময় কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে মর্টালিটি বা মৃত্যুহার বলে। মর্টালিটিও যে সূত্রের দ্বারা প্রকাশিত হয় সেখানে m ইকুয়াল টু md বাই t। এখানে মানে m যেটা প্রথম ক্যাপিটাল M সেটা হচ্ছে মৃত্যুহার, আর স্মল m d হচ্ছে মৃতের মোট সংখ্যা, আর t হচ্ছে এখানে সময়। এই ন্যাটালিটি আর মর্টালিটি মানে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য যদি বলতে হয় কি বলবো না, 1 নম্বর ধরো প্রতি একক সময় পপুলেশনে যে সংখ্যায় সদস্য যোগ হয় তাকে ন্যাটালিটি বলে, আর প্রতি একক সময় যে সংখ্যায় পপুলেশন থেকে সদস্য সংখ্যা কমে সেটা হচ্ছে মর্টালিটি। 2 নম্বর পপুলেশনের আকার ও আয়তন বৃদ্ধি করে হচ্ছে ন্যাটালিটি, আর ওইদিকে মর্টালিটি পপুলেশনে আকার বৃদ্ধি হ্রাস করে। ন্যাটালিটি পপুলেশনে ঘনত্ব বাড়ায়, মর্টালিটি পপুলেশনে ঘনত্ব কমায়। ন্যাটালিটি পপুলেশনে জীবভর বাড়ায়, আর মর্টালিটি পপুলেশনে জীবভর কমায়। এই হলো মর্টালিটি আর ন্যাটালিটি। এবার বলছি লিঙ্গের অনুপাত, অর্থাৎ মানে সেক্স রেশিও, যেটা যেহেতু স্ত্রী সদস্যরা সন্তান ধারণ করে সেহেতু পপুলেশনে এদের সংখ্যা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রতি 1000 জন পুরুষ সদস্য পিছু স্ত্রী সদস্যদের সংখ্যা হিসাব করা হয়। সেক্ষেত্রে যৌন জীবন যাপনকারী মানে 15 থেকে 45 বছর বয়সী স্ত্রীলোকের আনুপাতিক সংখ্যা প্রকৃত মানে ভূমিকাটা পালন করে। আচ্ছা, বয়সের অনুপাত। পপুলেশনে বয়সভিত্তিক গঠন অপরিণত, পরিণত এবং বৃদ্ধ সদস্যদের জন্মের হার এবং মৃত্যুর হারের উপর প্রভাব বিস্তার করে। বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপের অনুপাত পপুলেশনে জনন ক্ষমতার ইঙ্গিত নির্দেশ করে। এর থেকে পপুলেশনে জনসংখ্যা বৃদ্ধির হার সম্পর্কে একটা অনুমান করা যায়। পপুলেশনে যে তিনটি মানে যে বয়সের 3টি শ্রেণী দেখা যায় সেগুলো হচ্ছে প্রাক জনন বয়স, প্রজননোত্তর বয়স, না একটা হচ্ছে প্রাক জনন বয়স, একটা হচ্ছে প্রজননক্ষম বয়স, আর একটা হচ্ছে প্রজননোত্তর বয়স। এই শ্রেণীগুলোর দ্বারা পপুলেশনের গঠন, বিস্তার ও প্রজনন ক্ষমতা জানা যায়। বয়স পিরামিডের সাহায্যে পপুলেশনে বয়স ভিত্তিক বিস্তারণ সম্পর্কে একটি ধারণা জানা যায়। বয়স ভিত্তিক পিরামিড 3 রকম হয়। 1. প্রশস্ত ভূমি যুক্ত পিরামিড। প্রাক প্রজনন বয়সের জীবের সংখ্যা বৃদ্ধি হওয়ায় এই ধরনের পিরামিড গঠিত হয়। 2. ঘণ্টাকৃতি পিরামিড। এরা প্রাক প্রজননক্ষম ও প্রজননক্ষম বয়সের জীবের সংখ্যা প্রায় সমান থাকে। এখানে ঘণ্টাকৃতি, এটা সেখানে প্রাক প্রজননক্ষম এবং প্রজননক্ষম বয়সের জীবের সংখ্যাটা সমান থাকে। আর কলসাকৃতি পিরামিড, এক্ষেত্রে প্রজননোত্তর জীবের সংখ্যাটা বেশি থাকে। তাহলে 3 রকম: প্রশস্ত ভূমিযুক্ত, ঘণ্টাকৃতি, কলসাকৃতি। প্রশস্ত ভূমিযুক্ততে প্রাক প্রজনন বয়সে জীবের সংখ্যাটা বেশি থাকে। ঘণ্টাকৃতিতে প্রাক প্রজননক্ষম এবং প্রজননক্ষম সমান থাকে। আর কলসাকৃতিতে কি থাকছে না, প্রজননোত্তর জীবের সংখ্যাটা বেশি থাকে। আজকের পড়া এই পর্যন্ত থাকলো। আমাদের এই যে বাস্তুবিদ্যা, পরিবেশ ও জনসংখ্যা, এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো।